সুনামগঞ্জ সরকারি কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। আজকের বিষয় অর্থনীতি দ্বিতীয় পত্র। আলোচনা করব বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে। সাথে আছি আমি সাদিকা আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সুনামগঞ্জ সরকারি কলেজ। আজকের ক্লাস থেকে তোমরা জানতে পারবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন ও সীমানা সম্পর্কে, বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ যেমন ভূপ্রকৃতি, নদ নদী, মৃত্তিকা সম্পর্কে। আরও জানতে পারবে বাংলাদেশের জলবায়ু, বৃষ্টিপাত সম্পর্কে এবং খনিজ, বনজ ও প্রাণীজ সম্পদের অর্থনৈতিক গুরুত্ব নির্ধারণ করতে পারবে। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ। আমাদের চারপাশে প্রকৃতি প্রদত্ত যেসব বস্তু আছে তাদের সমষ্টিকেই আসলে প্রাকৃতিক পরিবেশ বলে। বাংলাদেশের অর্থনীতির সাথে পরিচিত হতে হলে প্রথমেই আসলে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। প্রাকৃতিক পরিবেশ একটি দেশের জনগণের জীবিকা, ভোগ, ব্যবসা বাণিজ্য সহ সকল কার্যকলাপকে প্রভাবিত করে। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের মূল উপাদানসমূহ হল ভৌগোলিক অবস্থান, নদ নদী, আয়তন, লোকসংখ্যা, মৃত্তিকা, ভূপ্রকৃতি, তারপর আছে তাপমাত্রা, জলবায়ু, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, খনিজ সম্পদ, বনজ সম্পদ ও প্রাণীজ সম্পদ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ছোট দেশ। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি লাভ করে। বাংলাদেশ 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ এবং 88 ডিগ্রি 01 মিনিট থেকে 92 ডিগ্রি 41 পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। বাংলাদেশের দক্ষিণ পূর্বের দিকে কিছুটা সীমান্তে রয়েছে মিয়ানমার। এছাড়া 3 দিকেই রয়েছে ভারত আর দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। বাংলাদেশের মোট সীমারেখা হচ্ছে 5138 কিলোমিটার। এর প্রতিবেশী দেশগুলো হচ্ছে ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান। মানচিত্রে উপরের যে হলুদ অংশটা দেখা যাচ্ছে, যে দেশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভুটান, আর এর পাশে যে সবুজ যে দেশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নেপাল। আর দক্ষিণ পূর্ব দিকে সবুজ যে অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মায়ানমার, আর বাকি চতুর্দিকে যে দেশটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে ভারত। আগেই বলেছি বাংলাদেশ একটি ছোট দেশ। বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। তাছাড়া ভারত এবং মিয়ানমারের সাথে মামলায় জয়লাভের পর বাংলাদেশ বঙ্গোপসাগরের 1,18,813 বর্গ কিলোমিটার অঞ্চলে সার্বভৌমত্ব রয়েছে। জনসংখ্যা একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান। তবে জনসংখ্যা যদি দেশের আয়তন এবং প্রাকৃতিক সম্পদের সাথে সামঞ্জস্য হয় তাহলে ভালো হয়, কিন্তু বাংলাদেশ পৃথিবীর একটি জনবহুল দেশ। 2011 সালে আদমশুমারির তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে 14,97,70,000, আর জনসংখ্যার বৃদ্ধির হার হচ্ছে 1.37 প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 1090 জন।
2019 সালে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা 16,37,00,000। বর্তমানে প্রতি বর্গ কিলোমিটারে আরও বেশি জনসংখ্যা বসবাস করে। ভূপ্রকৃতি অর্থাৎ ভূমির প্রকৃতি। একটি দেশের ভূমি কেমন, উঁচু না নিচু, সমতল নাকি কেমন? ভূপ্রকৃতি অনুসারে আমাদের দেশকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে পাহাড়ি অঞ্চল। মানচিত্রে গাঢ় সবুজ যে অঞ্চলগুলো দেখা যাচ্ছে সেটাই হচ্ছে পাহাড়ি অঞ্চল। পাহাড়ি অঞ্চলে অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়। তারপর হচ্ছে চা, সবুজ বৃক্ষ জন্মে, জুম পদ্ধতিতে চাষাবাদ হয় এবং এই অঞ্চলগুলো খনিজ সম্পদে সমৃদ্ধ। 2 নম্বর হচ্ছে পুরাতন পলিগঠিত উঁচু ভূমি। মানচিত্রে নীল যে অঞ্চলগুলো দেখা যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের পুরাতন পলিগঠিত উঁচু ভূমি। এর অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে এখানে প্রচুর পরিমাণে শাল এবং গজারি গাছ হয় এবং এই অঞ্চল থেকে কাঠ এবং ফল সংগ্রহ করা হয়। বাকি যে সবুজ অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নতুন পলিগঠিত সমভূমি। আসলে আমাদের দেশটা সমভূমি, পুরো দেশটাই সমভূমি। আর এই অঞ্চলের অর্থনীতি, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, যার জন্য এই সমভূমি এবং নদ নদী হচ্ছে বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি। নদ নদী বাংলাদেশের অর্থনীতির প্রাণ। নদীমাতৃক বাংলাদেশে অসংখ্য নদ নদী ও তাদের শাখা প্রশাখা রয়েছে। বাংলাদেশের প্রধান নদীগুলো হলো পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, ব্রহ্মপুত্র ইত্যাদি। নদীর অর্থনৈতিক সুবিধা। আসলে নদী থেকে আমরা প্রথমত কী করি? মাছ আহরণ করি। জমিতে পানির যে সেচ দিই, নদী থেকে পানির সেচ দিই। বাসাবাড়িতে যে সাপ্লাইয়ের পানিটা আসে সেটাও নদীর পানি। নদীতে বিদ্যুৎ উৎপাদন হয়, নদীর পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়। তাছাড়া আমাদের ব্যবসা বাণিজ্য এবং পরিবহন ব্যবস্থা নদী কেন্দ্রিক। জলবায়ু। কোনো দেশের 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে আসলে জলবায়ু বলা হয়। বাংলাদেশের জলবায়ু উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন। আসলে আমাদের দেশে খুব একটা গরম ও অনুভব হয় না, আবার খুব একটা শীতও অনুভব হয় না। মৌসুমী বায়ুর প্রভাবে এদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। আর আমাদের কৃষিটা মূলত এই মৌসুমী বায়ুর বৃষ্টিপাত নির্ভর, প্রকৃতি নির্ভর। যেমন দেখা যাচ্ছে যদি বৃষ্টি না হয় তখন আমাদের ফসল উৎপাদন করতে অসুবিধা হয়, আবার যদি বৃষ্টি বেশি হয় তাতেও ফসল উৎপাদন করতে অসুবিধা হয়। যেমন এবছর সুনামগঞ্জে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, 3টা বন্যা আমাদেরকে আঘাত করে গেছে, যার ফলে অনেক জমিতেই আমরা ফসল উৎপাদন করতে পারি নাই। এর জন্য বাংলাদেশের কৃষিকে মৌসুমী বায়ুর জুয়া খেলা বলা হয়। মৃত্তিকা বা মাটি। আচ্ছা, মনে করো একটি দেশের জলবায়ু ভালো, জনসংখ্যা আছে, আয়তন বড়, নদ নদী আছে, কিন্তু কোনো মাটি নাই। তাহলে আসলে অন্য যে উপাদানগুলো আছে তাদেরকে কোনো কাজে লাগানো সম্ভব হবে না। মৃত্তিকা গবেষণা প্রতিষ্ঠানের শ্রেণীকৃত বাংলাদেশে প্রায় 500 ধরনের মাটি আছে। এর মধ্যে পলিমাটি সবচেয়ে বেশি, যার কারণে বাংলাদেশে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন হয়। বনজ সম্পদ। অর্থনীতির জন্য বনজ সম্পদ অনেক গুরুত্বপূর্ণ, আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির 25% বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু আমাদের দেশে রয়েছে মোট ভূমির মাত্র 11% বনভূমি, যার জন্য আমাদের বনভূমি বাড়াতে হবে। বাংলাদেশের উল্লেখযোগ্য বনাঞ্চল হচ্ছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি বনভূমি, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, দিনাজপুর ও রংপুরের প্রান্তীয় পাতাঝরা বনভূমি,
আর রয়েছে আমাদের দক্ষিণে রয়েছে সুন্দরবন। খনিজ সম্পদ। খনিজ সম্পদ আসলে মানুষ তৈরি করতে পারে না, এটা প্রাকৃতিক পরিবেশেই ভূগর্ভস্থে ভূমির নিচে সৃষ্টি হয়। যে দেশ খনিজ সম্পদ যত সমৃদ্ধ, সে দেশের অর্থনৈতিক অবস্থা ততটা ভালো। আমাদের দেশে 1951 সালে প্রথম খনিজ সম্পদ আবিষ্কার হয়। আর বাংলাদেশের প্রধান খনিজ সম্পদগুলো হচ্ছে প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, কয়লা, চুনাপাথর, চীনামাটি, কঠিন শিলা ইত্যাদি। প্রাণীজ সম্পদ। প্রাণীজগৎ নানাভাবে মানুষের অর্থনৈতিক উন্নতিতে সহায়তা করে। আমরা মাছ, মাংস, ডিম, চামড়া, রেশম ইত্যাদি প্রাণী জগৎ হতে পেয়ে থাকি। পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিবহন ও কৃষিকাজ, চামড়া শিল্প ইত্যাদি প্রাণী জগতের উপর নির্ভরশীল। আমরা আজকের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে। বাসায় তোমরা প্রাকৃতিক পরিবেশের অর্থনৈতিক গুরুত্ব কি তা লেখার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।